ওয়েলকাম টু হরর নাইট স্টুডিও। আমি আপনাদের হোস্ট মাসুক আশরাফ আবির, এবং আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে। ওনার নাম প্রকাশে আমি অনিচ্ছুক, এবং উনি সামাজিক এবং পলিটিক্যালভাবে খুবই সুনামধন্য এবং প্রতিষ্ঠিত একজন লোক। সো ওনার রিকোয়েস্টে আমরা ওনার চেহারাটা ব্লার করে দিচ্ছি এবং ওনার ভয়েসটাও আমরা কিছুটা অল্টার করে দিব আমাদের ভিউয়ার্সদের জন্য। সো স্যার, আপনার ফার্স্ট কাহিনীতে আমরা চলে যাই প্লিজ। ধন্যবাদ। আমি আসলে লিসেনার যারা রয়েছেন দূরে এবং কাছে, যারা আমাদের দেখছেন শুনছেন, তাদের প্রত্যেককে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ঘটনাটি প্রকাশ করতে যাচ্ছি, এই ঘটনাটি প্রকাশ করার দুটি কারণ রয়েছে। অপার রহস্যময় পৃথিবীতে এমন অনেক রহস্য রয়ে গেছে যার উত্তর আমরা এখনো খুঁজে পাইনি। কিন্তু আসলে কিছু কিছু ঘটনা কিছু মানুষের জীবনে ঘটে যায়, যার সঙ্গে আসলে এই ঘটনাগুলি ঘটে ঠিক সেই মানুষটি বুঝতে পারে যে আসলে কি ঘটছে বা কি হলো। আমি মুখে যা বলছি, আজকে যা বলবো, তা শুনে হয়তো আপনাদের কাছে কেউ আতঙ্কিত হবেন, কিংবা কেউ হয়তো আতঙ্কগ্রস্ত হবেন না, কারো হয়তো ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি জানতে চাচ্ছি বা আপনাদের মেসেজ দিতে চাচ্ছি যে আসলে পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো উত্তর নেই। তেমনি একটি ঘটনা, সনটি 1991, বর্ষা আসে করছে, ঠিক সেই সময়কার ঘটনা। যেহেতু আমি কৈশোরে, ঘটনাটি স্পষ্ট আমার মনে আছে। প্রতি বছরের সময়টিতে আমরা নানার বাড়িতে বেড়াতে যাই। তো আমরা তখনও ওই 1991-তে নানার বাড়িতে বেড়াতে যাই, ও নানা বাড়ির ঠিক কাছাকাছি আমার খালার বাড়ি। তো আমি নানা বাড়ি থেকে সকালবেলা খালার বাড়িতে যাই। তো খালার বাড়িতে যাওয়ার সময় আমাদের যে এলাকাটির কথা বলছি, এই এলাকাটি আপনাদের খুব পরিচিত, কুমিল্লা জেলার দাউদকান্দি থানা। এখন সেটি নাম চেঞ্জ হয়ে তিতাস থানা হয়েছে। খুব প্রসিদ্ধ একটি এলাকার নাম নাইবা বললাম। খরস্রোতা একটি নদী রয়েছে, খুব সুন্দর একটি নদী রয়েছে। সেই নদীটি পার হয়ে ওপারে গেলে আমার নানার খালার বাড়ি। তো সকালবেলায় গিয়েছি, যথারীতি যাওয়ার সময় একটি বিশাল বিস্তীর্ণ এলাকা, যে এলাকাটিতে শুধুমাত্র বিভিন্ন ফসলাদি থাকে, বাড়িঘর নেই, বিস্তীর্ণ এলাকায় বাড়িঘর নেই। এখানে একটি গাছ রয়েছে, এটাকে অনেকে হিজল গাছ বলে। এই হিজল গাছ নিয়ে বিভিন্ন কথা প্রচলিত ছিল সেই সময়, এখনো আছে। আপনারা যারা ওই এলাকার অধিবাসী, যদি আমি নামটা বলতাম তাহলে সবাই বুঝতে পারতেন। এই হিজল গাছ নিয়ে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা রয়েছে মানুষের। যেহেতু আমি প্রথমেই বললাম, তখন আমি কৈশোরে, ওই হিজল গাছটার নিচ দিয়েই একে বেঁকে চলে যাওয়া রাস্তাটি দিয়ে নদীটা পার হয়ে তারপর খালার বাড়ি। তো যথারীতি খালার বাড়িতে সারাদিন খুব আনন্দে কাটালাম। নানার বাড়িতে সেদিন বাদ এশা একটি সামাজিক ধর্মীয় অনুষ্ঠান রয়েছিল। তো তারা ছিল আমার আশার। খালার বাড়ি থেকে সবাই নিষেধ করছিল যে সন্ধ্যাবেলায় বা মাগরিবের পরে এই রাস্তা দিয়ে হিজল গাছটার নিচ দিয়ে যাওয়ার তোমার জন্য ঠিক হবে না। আমি খুব দুঃসাহসী মানুষটা বলবো না, কিন্তু আমি জিনিসটাকে আমলেই নিইনি। তারপরও খালার বিশেষ অনুরোধে, আমার বছর 5 বড় হবে আমার বড় ভাই, খালতো ভাই, ওনার নাম জাহাঙ্গীর আলম, উনি মনে হয় শুনছেন, এই জন্য নামটা বললাম। উনি আমার সঙ্গী হলেন, ঠিক আছে তুমি যখন যাচ্ছ যাবি, তোমার সাথে আমিও যাব। যে কথা সেই কাজ, আমরা রওনা হলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, নদীটা যখন পার হব ঠিক সেই সময় মাগরিবের আজান হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নদী পার হওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো, কারণ ওই সময় সন্ধ্যার পরে, আমি তো বললামই, ওই সন্ধ্যার পরে রাস্তাটা কেউ সাধারণত মারায় না। তো নৌকা পাচ্ছিলাম না নদী পার হওয়ার জন্য। এক পর্যায়ে একটু দূরে একটা বাঁশের সাঁকো ছিল, একদম আপনারা যারা ওই সময় কথা বলছি, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তখন বিদ্যুৎ নেই বললেই চলে। 91 সনের কথা বলছি, বিদ্যুৎ নেই।
বিদ্যুৎহীন গ্রাম যখন সন্ধ্যা ঘনিয়ে আসে কেমন লাগে আপনারা জানেন। এমনিতে একটা ভূত্রে পরিবেশ তৈরি হয়। চারপাশে গুম 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 আওয়াজ হচ্ছিল, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, সবকিছু মিলিয়ে একটি অদ্ভুত একটি পরিবেশ তৈরি করেছে। ঠিক সেই পরিবেশে আমি এবং আমার খালতো ভাই দাঁড়িয়ে আছি নদীর পাড়ে, নৌকো পাচ্ছি না। তারপর একটি বাঁশের সাঁকুটি নৌকো যেখানে পারাপার করে তার থেকে একটু দূরে আমরা ওই শেষ পর্যন্ত ওই বাঁশের সাঁকু দিয়ে পার হবো সিদ্ধান্ত নিলাম। আমি ঢাকা থেকে গিয়েছি, আমার প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমি এই সিঙ্গেল একটি বাঁশের উপর দিয়ে হেঁটে গিয়ে ওই পারে যাওয়াটা আমার জন্য দুঃসাধ্য একটি ব্যাপার ছিল মোটামুটি বলা যায়। তারপর লজ্জা পাচ্ছিলাম খালতো ভাইয়ের সামনে নিজের সাহসকে জাহির করার সুযোগ। আমি বললাম ঠিক আছে যাব। উনি খুব দ্রুতই পার হয়ে গেলেন, গ্রামের মানুষ, উনি খুব দ্রুত পার হয়ে গেলেন সাঁকুটা। আমি খুব ভয়ে ভয়ে আস্তে 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 মেপে মেপে পা চালিয়ে সাঁকুটা পার হলাম। ততক্ষণে অন্ধকার ঘনিয়ে গেছে। সম্ভবত সে রাত্রি পূর্ণিমার রাত ছিল না, অমাবস্যা ছিল কিনা আমি জানি না, কিংবা মেঘে থেকে যেতে পারে আকাশ। আলো তেমন একটা ছিল না বললেই চলে। চাঁদের হালকা আলো, মাঝারি একটা হালকা আলো বিস্তার করছিল সমস্ত এলাকা জুড়ে। আমি আবারও বলছি, গুমোট একটি পরিবেশ। আমি আমার ভাইকে নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেই জায়গাটির কথা একটু আগে বলেছি, একটা হিজল গাছ রয়েছে। কথিত আছে কোন এক সময় এই জায়গাটির সামনে দিয়ে যে নদী বয়ে গেছে বা এই গাছটির নিচ দিয়ে যে নদী বয়ে গেছে, সেই নদীতে যখনই কোনো যাত্রীবাহী নৌকা আসতো অসময় বলতে সন্ধ্যার পরে, তার অধিকাংশ নৌকাই ডুবে যেত। ডুবে গিয়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। কেউ কেউ হয়তো বেঁচে ফিরেছে, কিন্তু তাদের হয়েছে বিচিত্র অভিজ্ঞতা। তো আমরা তখন ওই হিজল গাছটির কাছ থেকে আপনি ধরে নিতে পারেন 40-50 ফিট দূরে। আমি প্রথম খেয়াল করলাম বিশাল আকৃতির গাছটি তখন পাতাগুলো হালকা বোঝা যাচ্ছে, কিন্তু যে গাছের যে মূল অবকাঠামোটা বা গাছের যে গুড়িটা, এটাকে একটি দেয়ালের মতো লাগছিল না। এই দেয়ালটার মধ্যেই ভয়ঙ্কর দুটি চোখ জ্বলজ্বল করছিল। আমি বোঝার চেষ্টা করছিলাম, তাকিয়েছিলাম, পা চালানো বন্ধ করে দিলাম, তাকিয়ে রইলাম জিনিসটা কি, আমি কি দেখছি, আসলে কি দেখছি না আমার চোখের ভুল। কিন্তু এরই মধ্যে আমি টের পেলাম আমার খালতো ভাই আমার পিছনের শার্টটি খামচি ধরেছে। আমি আগেই বলেছি 3-5 বছরের বড় এবং অবশ্যই দুঃসাহসী একজন ব্যক্তি উনি। আমি অতীতে দেখেছি উনি খুব সাহসী মানুষ। আমি বললাম, জাহাঙ্গীর ভাই এটা মনে হয় পেঁচা। আমি শুনেছি পেঁচার চোখ রাতে জ্বলে। চট করে পকেট থেকে একটা টর্চ লাইট আমার ছিল, টর্চ লাইটটি বের করলাম। টর্চ লাইটটি বের করে আমি আমার খালতো ভাইয়েরকে কোনো কথা বলার সুযোগ দেইনি। আমি ঠিক ওই চোখ বরাবর টর্চ মারলাম। যারা শুনছেন, আমার সেই সময়টার কথা এখন স্পষ্ট মনে আছে। আমি দৃশ্যটা এখনো চোখের সামনে দেখছি। একটা ঠাস করে আওয়াজ হলো। আমার টর্চের আলোটি সে গাছ পর্যন্ত পৌঁছায়নি। আমার টর্চে একটি ঠাস করে আওয়াজ হয়েই টর্চটা বন্ধ হয়ে গেল। আমি বারবার বাটন টিপছিলাম, কারণ ততক্ষণে আমাকে একটা আতঙ্ক গ্রাস করেছে। আমি বারবার চেষ্টা করছিলাম আলো জ্বালানোর জন্য, কিন্তু পারছিলাম না এই কারণে আমার টর্চলাইটটি তখন সম্পূর্ণ অচল। আমার ভাই বললেন, তুমি দাঁড়াও, দোয়া দুরূদ পড়ো। আমি ওই যে বললাম, সাহসিকতা দেখানোর সুযোগ, যেটা অনেক সময় মানুষের জন্য কাল হয়েও দাঁড়ায়। ওনাকে বললাম, আপনি পা চালান, আপনি দোয়া দুরূদ পড়ুন, আমি আপনার সঙ্গে পা চালাচ্ছি। উনিও হয়তো ভাবলেন উনি আমার এত বয়সে বড়, আমি সাহস দেখাচ্ছি, উনি পারবেন না।
উনি আমার সাথে পা চালালেন এবং আমি স্পষ্ট আমার কানে বাজে আমার খালতো ভাই জাহাঙ্গীর উনি খুব জোরে জোরে সূরা পড়ছিলেন। আমি যত সামনে যাচ্ছি এগোচ্ছি খুব আস্তে আস্তে, যতই সামনে যাচ্ছিলাম চোখগুলো যেন একটু বড় হচ্ছিল আমার কাছে মনে হয়। আর চোখগুলোর কথা না বললে নয়, চোখটা চারপাশ ছিল আগুনের মতো লাল, আর চোখের মণি যেটা আমরা বলি সেটা আমাদের যেমন কালো থাকে সেটা কালো ছিল না, সেটা ছিল ধবধবে সাদা। চারপাশটা লাল, মাঝখানে সাদা একটা মণি। একবারও সেই চোখের পলক আমি পড়তে দেখিনি। আমার ভয় পাচ্ছিল, আমি ঘেমে যাচ্ছিলাম, অসম্ভব একটি ভীতিকর পরিস্থিতি যেন আমাকে চেপে ধরছিল চারপাশ থেকে। তারপর আমি এগুচ্ছিলাম দুইটা কারণে। এক, এই ভয়কে আমি জয় করতে হবে। দুই, আমাকে রাস্তাটা পেরোতে হবে। আমার কাছে যেন মনে হচ্ছিল আমি রাস্তাটা পেরোতে পারবো না, কিন্তু ভিতর থেকে কেউ বলছিল তোকে রাস্তাটা পেরিয়ে যেতে হবে। আমি এগুচ্ছিলাম, কতটুকু এগিয়েছি আমি জানি না। এক পর্যায়ে পিছন দিক থেকে, যেটা আমি আসলে যে পরিবেশটার জন্য একদম প্রস্তুত ছিলাম না, অদ্ভুত একটা দমকা হাওয়া, যে হাওয়াটা কোথাও থেকে উৎপত্তি হয়েছে বলে আমার মনে হয় না। কোনো ঝড় নেই, কোনো বাতাস নেই, কিন্তু পিছন থেকে প্রচন্ড একটা গরম হাওয়া এসে আমাদের দুজনকে ঝাপটা মারলো। আমার খালতো ভাই কোথায় গিয়েছে আমি জানি না, কিন্তু আমি পড়ে যাই নিচে। পড়ে গিয়ে আমি খুব দ্রুততার সঙ্গে ওঠার চেষ্টা করি এবং আমি সম্ভবত তখন, হ্যাঁ, আমি আমার খালতো ভাইয়ের হাত নাগাল আমি পাই, তিনি আমার হাত ধরে টানছিলেন। আমি তার হাত ধরে ছোটার চেষ্টা করি, মানে দৌড়ে যাওয়ার চেষ্টা করি, এবং দুর্ভাগ্যবশত কিংবা এটাই আমার জন্য নির্ধারিত ছিল, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমি ঠিক সেই হিজল গাছটির কাছাকাছি এসে মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাই। মহান রাব্বুল আলামিনের মেহেরবানি, আমি তখনও জ্ঞান হারাইনি। আমি প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনারা যারা শুনছেন, আমার পশম দাঁড়িয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি উঠার চেষ্টা করলাম, কিন্তু আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। আমি টের পেলাম আমার পা কিছু একটা জড়িয়ে ধরেছে। যে জিনিসটা আমার পাটা জড়িয়ে ধরেছে সেই জিনিসটা সাপের মতো কিছু একটা হতে পারে, কিংবা মোটা রশির মতো কিছু একটা হতে পারে, এই ধরনের কিছু। পাটা এমনভাবে পেঁচিয়ে ধরেছিল, আমার মনে হচ্ছিল হয়তো সাপ পেঁচিয়ে ধরেছে, কিংবা কোনো রশি জাতীয় কিছু একটা আমার দুটা পা জড়িয়ে ধরেছে। আমি পাটা কোনো অবস্থাতে বের করতে পারছিলাম না। আপনার চেষ্টা করছিলাম, চিৎকার করছিলাম। আমার মনে পড়ে আমি আমার যতটুকু শক্তি আছে সে শক্তি দিয়ে চিৎকার করছিলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল বলে আমার মনে হচ্ছিল না। যদি বের হতো, অন্তত যদিও লোকালয় দূরে, তারপরেও মনে হয় কেউ না কেউ ছুটে আসার কথা, কিন্তু কেউ শুনছিল না আমার মনে হয় আমার চিৎকার। আমার খালতো ভাই তখন কোথায় ছিল আমি জানি না। আমি বিস্ময় নিয়ে দেখলাম, যেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, সেই চোখ দুটি সহ একটি বনমানুষের অবয়ব গাছটার ভিতর থেকে বেরিয়ে আসে। চোখগুলো তার মাথায় ছিল না, চোখগুলো তার বুকে ছিল। এরপরে আমার আর কিছু মনে নেই। আমি যখন জ্ঞান ফিরে, তখন নিজেকে আবিষ্কার করি আমার নানার বাড়িতে, এবং আগে বলেছিলাম সেখানকার ধর্মীয় অনুষ্ঠান চলছিল। দুজন প্রতিযোগী হুজুর সেখানে উপস্থিত ছিলেন। তারা আমাকে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কারণ ততক্ষণ আমার খালতো ভাইয়ের জ্ঞান ফিরেনি, তখন আমার জ্ঞানটা আগে ফিরেছে। আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে আমাকে আপনারা কোথায় পেয়েছেন, এবং এই কথাটা যদি জিজ্ঞেস না করতাম আমার জন্য আরেকটি রহস্য থেকে যেত। তারা আমাকে যা বলল সেটা আমার জন্য আরো ভয়ঙ্কর ছিল। তারা আমাকে এবং আমার খালতো ভাইকে খুঁজে পায় ওই নদীতে মাছ ধরা
একটি খালি নৌকার উপর, পাটাতনের উপরে, যে নৌকাতে কোনো মাঝি ছিল না। সাধারণত মাছ ধরার জন্য কিংবা মাছ দেখার জন্য মাঝিরা এই ধরনের নৌকো ব্যবহার করে থাকে। সেই নৌকোর উপরে আমরা দুইজন পড়েছিলাম। ওই সময়ে যে মাঝি বা যে আপনার মাছ ধরার যে লোক, সে তার মাছ দেখতে এসে আমাদেরকে সেখানে আবিষ্কার করে। Oh my God! আমি দীর্ঘদিন আমার এই টর্চ লাইটটি সংরক্ষণ করেছিলাম। আজকে অনেক বছর পেরিয়ে গেছে, এই জন্য হয়তো আপনাদের যারা আছেন তাদেরকে দেখানোর জন্য নিয়ে আসতে পারি না, বা এটা আমি এখন আর মনে করতে পারছি না কোথায় আছে। দীর্ঘদিন আমার কাছে ছিল এই কারণে এই টর্চ লাইটটি আমার নানার বাসায় ফেরার পর আমি দেখি টর্চ লাইটটির যে গ্লাস সেটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, কিন্তু টর্চ লাইটটি অক্ষত ছিল, সেটি জ্বলছিল, কাজ করছিল। এবং যতদিন এই টর্চ লাইটটি ছিল আমি গ্লাসটা চেঞ্জ করিনি। সেই গ্লাসটি নিয়ে আমি দেখেছি এই টর্চ লাইটটি কাজ করছিল। তো হুজুর তখন বলল যে আমার যে খালতো ভাই সে চিৎকার করে আয়াতুল কুরসি সূরা বারবার পড়ার কারণে আমরা সেদিন বেঁচে গেছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস আ লট স্যার, আপনি খুবই গুছিয়ে এবং খুবই সুন্দরভাবে আমাদের ভিউয়ারদের সাথে এই ট্রেমেন্ডাস স্টোরিটা শেয়ার করেছেন। এটা আমার একটি ছোট্ট কিউরিওসিটি ছিল, প্লিজ। সেটা হচ্ছে যে আপনি বললেন আপনি মানে কনসিয়াস ছিলেন ওই কাহিনীর সময়। আপনি বলেছেন যে আপনি কিছু একটা গ্র্যাব করেছিল, আপনার পাতে জড়িয়ে ধরেছিল। এটা আপনি বলেছেন মানে এটা একটা সাপের মতো অথবা রশির মতো। আপনি একটু কাইন্ডলি বলতে পারবেন ওটা আসলে কি ছিল, অথবা আপনি এই পর্যায়ে মানে এতগুলো বছর পর আপনি আসলে ওই জিনিসটি কি মনে করেন, মানে ওটা কি ছিল? থ্যাংক ইউ আমাকে স্মরণ করে দেওয়ার জন্য। কথাটা আসলে বলা দরকার ছিল। রাইট। আমার জ্ঞান হারানোর সামান্য আগে যখন আমি দেখলাম যে ওই জিনিসটা বেরিয়ে আসছে, আমার দিকে এগিয়ে আসছে, যার বুকে জলজল করছিল, বিশাল দুই চোখ আগুনের মতো জ্বলছিল, অনেকটা বনমানুষের মতো, তখন আমি কিন্তু শেষ চেষ্টা করেছিলাম আমার পাটা ছাড়িয়ে আনার, এবং তখন আমি হাত দেই আমার পায়ে, এবং সে হাত দেওয়ার পর আমি যেটা টের পাই সেটা আমার কাছে মনে হচ্ছিল যে গাছের শিকড় জাতীয় কিছু একটা আমার দুই পাকে জড়িয়ে রেখেছে। এবং আরেকটা কথা আমি বলে যাই, সেটা হচ্ছে দীর্ঘদিন আমার পায়ে কিন্তু লাল দাগটা প্রায় 3-4 দিন বা 5 দিনের মতো এই লাল দাগটা ছিল, যে আমার পায়ে যে শিকড়টা জড়িয়ে গেছে সেটা প্রমাণ। কিন্তু আমি বাসায় ফিরে মানে আমার নানা বাড়িতে ফিরে আমি দেখেছি 3-4 দিন। আমি জ্বরেও ভুগেছি 4-5 দিন। তাহলে আমি আমাদের মানে ভিউজদের একটা কথা বলতে চাচ্ছি, লাইক নর্মালি যখন কিছু একটা গ্র্যাব করে এরকম একটা সিচুয়েশন, প্রথমে কিন্তু অনেক কিছুই মনে হয় যে ওয়েদার ইট কুড বি আ স্নেক আর অন্য কোনো একটা জীব অথবা জন্তু, কিন্তু পরে কিন্তু রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে একটা ব্যাখ্যা বের করা যায়। স্যার আমাদের সেটাই বললো না, শিকড় কিন্তু জড়িয়ে ফেলার কথা না। একটা মানুষ একটা শিকড়ে পা বেজে পড়ে যেতে পারে, কিন্তু একটা শিকড় কিন্তু আপনার পা বেঁধে ফেলতে পারে না। এক্স্যাক্টলি, যেটা দাগ পড়ে যায় পায়ে, যেটা আমার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ আপনি এই ফাইনাল এক্সপ্লেনেশনটা আমাদের ভিউয়ার্সদের দিয়ে দেওয়ার জন্য। নাও লেটস কাম ব্যাক টু মি। আমার একটি ফ্রেন্ডের কাছ থেকে শোনা এই কাহিনীটি। আমার ফ্রেন্ডটির নাম হচ্ছে সানভি হাওলাদার। ও মাদারীপুরে থাকে। তো মাদারীপুর জেলারই একটি কাহিনী এটা। তো ছেলেটি নর্মালি একা থাকতে একটু পছন্দ করে আর কি। তো সে ঢাকায় স্টাডি করতো। সে একদিন তার গ্রামের বাড়ি মানে মাদারীপুর যায় ওখানে থাকতে। তো একদিন কি হয়, সে একটি খোলা মাঠের মধ্যে বেশ কিছুক্ষণ বসে থাকে আর কি, নিজের অজান্তে বসে থাকে। সে অনেক কিছু ভাবে, সে খুব ভাবুক একজন মানুষ, খুবই মানে চিন্তা ভাবনা করে সব সময়। তো এর মধ্যে সে লক্ষ্য করে যে ঠিক পাশের উঠানে কয়েকটি ছোট ছোট বাচ্চা খেলছে। সে দেখে বুঝতে পারলো যে তারা ফুটবল খেলছে। তার হঠাৎ করে মানে একটু চিন্তা হওয়া শুরু করলো যে এত রাতে ফুটবল খেলার তো কথা না, আর ওখানে জাস্ট চাঁদের আলোতেই তাদেরকে দেখা যাচ্ছিল, মানে দে ওয়ার জাস্ট ভিজিবল ইন দ্য মুন লাইট। তো সে কি করলো, সে তার কিউরিসিটির মতো সে তার সামনে গেল একটু বাচ্চাগুলোর সামনে দেখতে যে কি হচ্ছে, এবং সে যেটা দেখলো যে তারা জাস্ট নর্মালি ওখানে খেলাধুলা করছে, কিন্তু মানে কোনো লাইট ছাড়া। সে তাদের সামনে গেল, তাদের সামনে গিয়ে সে দেখলো যে তারা আসলে ফুটবল ঠিকই খেলছে, বাট দে ওয়ার প্লেয়িং উইথ সামথিং এলস। দে ওয়ার নট প্লেয়িং উইথ এ ফুটবল। তারা ফুটবল দিয়ে খেলছিল না, তারা একটি মাথা দিয়ে খেলছিল। ইয়েস ভিউয়ার্স, ইউ হার্ড দ্যাট রাইট। তারা একটি মানুষের মাথা দিয়ে খেলছিল, আর তারা খুবই স্বাচ্ছন্দ্যে খেলছিল। সে এই পাগলামো দেখে আসলে মানে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারেনি, সে ওই উঠানেই ফেইন্ট হয়ে পড়ে যায়। কিন্তু
দ্য মোস্ট শকিং পার্ট ইজ তাকে এই ছেলেগুলাই কাঁধের মধ্যে তুলে বাসায় নিয়ে গিয়েছে এবং সে যখন তার জ্ঞান ফিরল সে দেখে যে আশেপাশে ঠিক সেই শিশুগুলোই, তার মুখ থেকে কিছু বের হচ্ছিল না, হি ওয়াজ টোটালি স্পিচলেস। সে একদিন টোটালি কারোর সাথে কোনো কথাই বলেনি। পরের দিন যখন তার বাবা মা তাকে জিজ্ঞেস করলো যায় সেদিন কি হয়েছিল বাবা, একটু গুছিয়ে বলতো, সে বলল যেসব বাচ্চারা আমাকে টেনে হেঁচড়ে এখানে এনেছে তোমরা জানো যে সেই বাচ্চাগুলা কত ডেমনিক। এরপর সে বাচ্চাগুলার কাহিনী তার বাবা মাকে শেয়ার করে, কিন্তু তার বাবা মা কখনোই এটি বিশ্বাস করতে চায়নি, কারণ ছেলেটি বেশ আইসোলেটেড যেহেতু থাকতো, তো নর্মালি তারা মনে করতো যে মেবি হি হ্যালুসিনেটেড সামথিং। এরপর সানভির বাবা মা এই ছেলেগুলোর খোঁজ নিতে বাসায় বাসায় যায়, কিন্তু এই ছেলেগুলোর খোঁজ না ভদ্রলোক আর পায়নি, মানে দেয়ার ওয়াজন্ট ইভেন এনি এক্সিস্টেন্স। কিন্তু এই ছেলেগুলোই কিন্তু তাকে এই ফেইন্ট হওয়া অবস্থায় বাসায় এনেছিল এবং এরা তার এন্টায়ার ফ্যামিলিও দেখেছিল। সো দ্যাট ওয়াজ মাই স্টোরি। আর এখন আমি যেটা করতে যাচ্ছি, আমি একটা মুভির ছোট্ট একটা সামারি আপনাদের বলতে যাচ্ছি। এই মুভিটা আমি চাই যে আমার ভিউয়ার্সরা দেখুক, আর আমি নামটা পরে বলবো। জাস্ট মুভিটার কাহিনী আমি আগে বলছি, তো ইটস বেসড অন এ ট্রু স্টোরি, ঠিক আছে? খুবই ছোট করে সংক্ষিপ্তভাবে আমি কাহিনীটা বলছি। তো এমিলি রোজ, হয়তোবা যারা হরর ফ্যান্স, হরর লাভার্স, তারা এই নামটি শুনে থাকতেও পারে, নাও থাকতে পারেন। তো এমিলি রোজ নামের একজন ভদ্র মহিলা বললে ভুল হবে, শি ওয়াজ এ টিনেজার অ্যাট দ্যাট টাইম। তো উনি জার্মানিতে থাকতো, সে খুবই রিলিজিয়াস একটা মেয়ে ছিল। তো সে অফেন ক্যাথলিক চার্চ ভিজিট করত, আর সে যেহেতু খুব রিলিজিয়াস ছিল তার ফ্রেন্ডের বেশ অভাব ছিল, অ্যান্ড শি ওয়াজন্ট দ্যাট মাচ ইনটু বয়েজ টু বি অনেস্ট। আমরা দেখা যায় কি, মানে টিনেজ গার্লরা তো ছেলেদের প্রতি একটু না একটু অ্যাট্রাক্টেড থাকে, ব্লা ব্লা ব্লা, কিন্তু মেয়েটা না মানে সেরকম ছিল না আর কি। মানে শি ওয়াজ মোর ইনটু প্রেয়িং, আর তার জাস্ট রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলো তাকে খুব অ্যাট্রাক্ট করতো। কিন্তু অল অফ আ সাডেন তার মধ্যে আস্তে আস্তে ব্যবহারের চেঞ্জেস আসে। তার ফ্যামিলি লক্ষ্য করতে থাকে যে সে নিউট্রিশনে ভুগছে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ইনফ্যাক্ট সে তার ফ্যামিলির সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে। তো মানে নর্মালি একটা ফ্যামিলি মেম্বারের সাথে যখন একটি মেয়ে অথবা একটি ছেলে কথা বলা বন্ধ করে দেয়, ফ্যামিলি মেম্বাররা কিন্তু অবভিয়াসলি খুবই চিন্তিত হয়ে পড়ারই কথা। তো তার বাবা চিন্তা করলো যে মেয়েটিকে একটি এক্সর্সিস্টের কাছে নিয়ে গেলে ভালো হয়। তো যে কথা সেই কাজ, বাবা একটি চার্চের ফাদারকে বলল যে ফাদার, আমার মেয়ের তো এই অবস্থা, আমার মেয়েকে একটু হেল্প করতে পারেন। কিন্তু ওই টাইমে একটা ব্যাপার ছিল, আর সেটা হচ্ছে যে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এক্সরসিজম করা আসলে নিষেধ ছিল ওই কান্ট্রিতে। তো ফাদার বলল যে আমি এই জিনিসটা করতে পারি, বাট গভর্নমেন্ট অ্যাপ্রুভালের সাথে, অথবা আমি এক্সরসিজম করতে পারবো না। কিন্তু ফ্যামিলি তাকে খুব রিকোয়েস্ট করে বলে যে না ফাদার, আমাদের স্বার্থে অথবা আমার মেয়ের স্বার্থে আপনি প্লিজ এই এক্সরসিজমটা কন্টিনিউ করেন। আর সে যেহেতু খুবই রিলিজিয়াস একটা বাচ্চা, সে জাস্ট আপনার কথাই শুনবে, সে কোনো ডক্টরের কথা শুনবে না। এরপর ফাদারটি তার মতো রিলিজিয়াসভাবে এক্সরসিজমগুলা করতে থাকে তার উপরে। এরপরে সে খুব ভয়ানক একটি জিনিস লক্ষ্য করলো, সেটা হচ্ছে যে মেয়েটির এক এক দিন এক এক ভয়েসে কথা বলে। নর্মালি কী হয়, মানে ডেমনিক পজিশনে কিন্তু দেখা যায় যে একটা স্পেসিফিক ডিমনের আওয়াজে মানুষ কথা বলে, নর্মালি দেখা যায়। বাট দ্যাট গার্ল ওয়াজ পজেসড বাই 7 ডিফারেন্ট ডিমন্স। ডিমনগুলোর আমার মানে নাম খুব একটা মনে নেই, আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন। তো এক এক সময় এক এক ডিমনের বাসায় কথাবার্তা বলে, এবং নট অনলি দ্যাট, শি ওয়াজ ড্রিঙ্কিং হার ওন ইউরিন। সে তার নিজের প্রস্রাব নিজে খাচ্ছিল, তাও সবার সামনে, এবং আরও অনেক পাগলামো করছিল, যেটা আমি আসলে অনসেট আপনাদের বলতে পারবো না। এরপরও ফাদার তার উপর এক্সরসিজমটা কন্টিনিউ করতে থাকে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে মেয়েটি একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনি তো নিউট্রিশন অভাবে ভুগছিল, কিন্তু এর উপর সে মানে যে পানিটাও খাচ্ছিল সে ওইটাও খাওয়া সেরে দিয়েছিল। দিন এভাবেই যাচ্ছিল, তার পাগলামি বেড়ে যাচ্ছিল, বাট অ্যাট সাম পয়েন্ট শি ডাইড। এরপর যে মূল ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট ওয়াজ টোটালি এগেইনস্ট দ্যাট ফাদার, এবং বলছিল যে আপনার নেগলিজেন্সের কারণে
এই মেয়েটির মৃত্যুবরণ করেছে। দিস এক্সরসিজম, দিস ডেমনিক বুলশিট ওয়াজ টোটালি ফ্যাব্রিকেটেড। সো দ্যাট ওয়াজ মাই লিটল সামারি। আর এখন আপনারা মুভিটা কাইন্ডলি দেখতে পারেন, এটা আসলে ট্রু স্টোরি। আর ইভেন আপনারা যদি এমিলি ভয়েসের রিয়েল ভয়েসটা শুনতে চান, জাস্ট সার্চ ইট আপন ইউটিউবে সার্চ করলেই এই মেয়েটির যে ডেমনিক ভয়েসগুলোই সেটা আপনার ইউটিউবেই পাবেন। সো দ্যাট ওয়াজ মাই লিটল সামারি। তো আজকের জন্য আমি এপিসোডটা এখানেই শেষ করতে চাচ্ছি ভিউয়ার্স। আপনারা আমাদের কাহিনী যদি ভালো লেগে থাকে, সো প্লিজ প্রেস দ্য বেল আইকন, আর কাইন্ডলি আমাদের ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট, কারণ আপনাদের অপিনিয়ন আমাদের খুবই প্রয়োজন। আপনারা আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে horrornightstudio@gmail.com, অ্যান্ড নট অনলি ইমেল, আপনারা আমাদের ভয়েস মেইলও সেন্ড করতে পারেন। সো দিস ইজ মি মাসুক আশরাফ আবির, ইউর হোস্ট। বাই বাই।